দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কক্সবাজারের 7 বছরের শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের পর হত্যার অভিযোগ, 3 জনকে আটক করেছে পুলিশ। তারা নিজেরাই আমার মনে হচ্ছে ওরা বিষয়টা দেখাই দিয়েছে। প্রশাসনের মাধ্যমে এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা কাল। বন্দরনগরীতে এবারও বর্ষা মৌসুমে খাল পরিষ্কারের তোড়জোড়, সারা বছরই তদারকির দাবি স্থানীয়দের। বর্জ্য অপসারণ না করলে মিলবে না মেগা প্রকল্পের সুফল বলছেন জন্য চিন্তা করছে এবং পাশাপাশি এদের মধ্যে আমাদের যে পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু করছে। বিদেশে উচ্চশিক্ষা ও চাকরি দেওয়ার নামে চট্টগ্রামে থামছেই না প্রতারণা। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সর্বশান্ত অনেকে জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়, ওরাও নিঃস্ব, আমিও খুব নিঃস্ব। কাগজপত্র আমি যখন যাচাই করে দেখলাম সবগুলো ভুয়ো। এখন যে অবস্থা দেখছি আসলে আমাদের যাওয়ার স্বপ্নটা আসলে বৃথা হয়ে যাচ্ছে আর কি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। কক্সবাজারের মাতামুহুরীতে নিখোঁজের 2 দিন পর 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে সংঘবদ্ধ বলাৎকারের পর হত্যা করে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের একজন বলাৎকার ও হত্যার বিষয়টি স্বীকার করেছে। বাকি অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। পরিবার ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয় শিশু ওয়াহিদুল ইসলাম। খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। আজ সকালে পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে পরিবার ও স্থানীয়রা সেটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। দর্শক, আমরা এই বিষয়ে আরও খবরাখবর জেনে নিতে চাই। সহকর্মী এহসান আল কুতুবি এখন যুক্ত হচ্ছেন। এহসান, এই বিষয়ে মামলা হয়েছে কিনা, যারা আটককৃত তাদেরকে জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য পাওয়া গেছে? শাওন, আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য, সেই তথ্য হচ্ছে 3 জনকে যে আটক করা হয়েছে তার মধ্যে একজন স্বীকার করেছে যে সংঘবদ্ধ ধর্ষণ বলাৎকারের ঘটনা। তার ব্যাপারে পুলিশ আরও খবরাখবর নিয়েছে। তার বিরুদ্ধে এলাকায় চাউর আছে এবং আরও অভিযোগ ছিল, সে বিভিন্ন সময় বলাৎকারের ঘটনা ঘটিয়েছে এবং গত রোববার সন্ধ্যা থেকেই মূলত যাকে বলাৎকার করে হত্যা করা হয়েছে 7 বছরের শিশু ওয়াহিদ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যার কারণে কিন্তু পরিবারের পক্ষ থেকে তাকে বেশ খোঁজাখুঁজি করে এবং আত্মীয় স্বজনের বাড়িতেও এবং তার বন্ধুবান্ধব বলতে আত্মীয় স্বজনের বাড়িতে এবং এলাকায় খোঁজাখুঁজি করার পরও যখন পাওয়া যাচ্ছিল না, এলাকায় একেবারে পরিবারের মধ্যে কান্নাকাটির রোল শুরু হয়ে যায়। আজকে সকাল 9টার পরে 10টার ধরেন 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু আজকে একটি পচা ডোবার মধ্যে দেখতে পাই একটি মরদেহ পড়ে আছে। 7 বছরের একটা শিশুকে বলাৎকারের ঘটনা একেবারে নজিরবিহীন এবং আমরা দর্শনের ঘটনায় দেখেছি, কিন্তু একটা শিশুকে বলাৎকার করবে সংঘবদ্ধভাবে, তাও 3 জন একসাথে বলাৎকার করে তাকে ডোবার মধ্যে হত্যা করে ফেলে দেওয়া, এটি আসলে
কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এবং পুলিশ যেটি বলছে, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তারা বা ঘটনা ঘটিয়েছে অনেকেই জড়িত থাকতে পারে, সেজন্য পুলিশ কাজ করছে এবং পুলিশ এ পর্যন্ত 3 জনকে আটক করেছে। গ্রেফতারের যে মামলার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এহসান, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহসান আল কুতুবী। চট্টগ্রামে 3.5 বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার 25 দিনের মধ্যে মামলার রায় হতে যাচ্ছে। আগামীকাল বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ শেষ হয়েছে যুক্তিতর্ক শুনানি। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর আগামীকাল বুধবার শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। অভিযোগ গঠনের পর 6 কার্যদিবসের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ, আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। চাঞ্চল্যকর এই ঘটনার 25 দিনের মধ্যে রায় ঘোষণা হতে যাচ্ছে। 3 কার্যদিবসে মোট রাষ্ট্রপক্ষে আমরা 18 জন সাক্ষীকে উপস্থাপন করতে সমর্থ হয়েছি। আমরা অবশ্যই আশাবাদী, রাষ্ট্রপক্ষে আমরা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সর্বোচ্চ সাজার জন্য বিজ্ঞ আদালতের কাছে নিবেদন করেছিলাম এবং আমরা আশাবাদী এই মামলাটি সর্বোচ্চ সাজা প্রদান করবে বিজ্ঞ আদালত। তবে কিছু আইনি দুর্বলতা, ডিএনএ রিপোর্টের অমিল, ঘটনার সময় বাদীর অনুপস্থিতি এবং ভিকটিমের নানির দেওয়া বয়ান সহ বিভিন্ন ফাইন্ডিংস তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবী। আমরা বাদী হচ্ছে মেহেদি হাসান অর্থাৎ ভিকটিমের বাবা। উনি কথিত ঘটনার সময় ছিলেন ঢাকায়। তো আমরা যখন ওনাকে জিজ্ঞাসা আপনি কখন আসছেন, উনি বলছেন আমি 11টার সময় উপস্থিত হয়েছি। তারপরে এই মামলার অন্যতম আইউডনেস যেটা বলে ওনার নানি কোহিনুর বেগম বলছে উনি রাত্রে 3টার সময় ঢাকা থেকে আসছে। তাহলে এটা বেনিফিট অফ ডাউট সৃষ্টি হয়। মামলার একমাত্র আসামি 32 বছর বয়সী মনিরের বাড়ি কুমিল্লা মুরাদনগরের ঘাড়কাটা এলাকায়। চট্টগ্রামে থাকতেন বাকুলিয়ার মিয়াখান নগরে। চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেটরের দোকানের কর্মচারী তিনি। 21 মে বিকেলে সেখানে 3.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পুলিশ গিয়ে তাকে থানায় নেওয়ার চেষ্টা করলে এলাকার মানুষের সাথে কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষ। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মনির। এ মামলায় সাক্ষ্য দেন 18 জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সারা বছর খবর না থাকলেও বর্ষায় খাল পরিষ্কার শুরু হয়েছে চট্টগ্রামে। বর্জ্য জমে অনেক খাল ভরাট, পানি নিষ্কাশন পথ বন্ধ। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। নিয়মিত বর্জ্য অপসারণের দাবি তাদের। অন্যদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে আওতায় এসব খালকেও অন্তর্ভুক্ত করার আহ্বান মেয়রের। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি ময়লার ভাগাড়। চট্টগ্রামের মাদারবাড়ি এলাকার গোলজার খালের এমনই বেহাল দশা। পলিথিন, প্লাস্টিক আর গৃহস্থালী বর্জ্যে খালের অস্তিত্বই বিলুপ্তির পথে। অবাধে ময়লা আবর্জনা ফেলাই চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ খালের চিত্র এমন। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। ময়লা পানি ঢোকে বসত ঘরে, সাথে খালের তীব্র দুর্গন্ধ আর মশার উপদ্রবে ছড়াচ্ছে নানা রোগবালাই। দীর্ঘ আজকে 8-9 মাস ধরে আমরা ময়লা আবর্জনার ভিতরে আছি। এখন এটা কিভাবে কি করবেন আমরা সেটা চিন্তা করতেছি। আমরা আবর্জনা থেকে পরিষ্কার হতে চাইতেছি। অনেক কুকুর মারা যায়, বিলে মারা যায়, এগুলো বাজি থাকে, গন্ধ লাগে, ডেঙ্গু হয়, মশা হয়। গন্ধ বাসার জন্য এখানে থাকতে পারি না, কষ্ট হয় আর কি আমাদের। এখানে বাল বাচ্চারা মাদ্রাসায় যায়, স্কুলে যায়, আবর্জনা দেখে কেউ বাইরে যেতেছে না বাসার থেকে। এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি হইতেছে আর কি। প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের প্রধান 36টি খাল ঘিরে চলমান মেগা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। তবে সিটি মেয়রের দাবি, এই 36 খালের বাইরেও নগরে আরও প্রায় অর্ধশতাধিক শাখা খাল রয়েছে, যা পুনরুদ্ধার ও পরিষ্কার না করলে মেগা প্রকল্পের সুফল মিলবে না। 600-700 নালাকে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি এবং 700 নালাকে আমরা ক্লিন করার জন্য চিন্তা করছি। এবং পাশাপাশি ইতিমধ্যে আমাদের যে পরিচ্ছন্ন কর্মীরা তারা কিন্তু করছে। পাশাপাশি আমাদের যে এই 36টা খাল তো আর্মিরা করছে, ক্লিন করছে। এর বাইরে আরও 36টা খাল এবং এর বাইরে আরও 5টা, তো 6টা খাল আমি যোগ করেছি, 42টা খাল আমরা ক্লিন করছি। সারা বছর খবর না থাকলেও প্রতি বছর বর্ষা মৌসুমের আগে এসব খাল থেকে বর্জ্য অপসারণের তোড়জোড় চলে।
ব্যতিক্রম হয়নি এবারও। আবর্জনা ফেলা বন্ধ করা এবং খাল পরিষ্কার রাখতে নিয়মিত তদারকির দাবি স্থানীয়দের। কোনো সাফ করে না, কোনো কিছু হয় না, এরকম তাই আর মশা কামড়ে থই না আমার করে। আসলে দেখা গেছে বেগুনি আসলে দেখা গেছে সাফ করতে পারে না, বেগুন লাগবে না, যেতটুকু পায় অতটুকু সাফ করে চলে যায়। এখানে যারে প্রতিনিধিরা আসে এগুলো দায়িত্ব নেই, ওনারা করবে, সবগুলো সাফ করে ফেলবে, মশাও জন্ম দিবে না, পানি উঠে যাবে। কিন্তু এখানে সাধারণ পানি উঠলে এটা হিন্দু পাড়া, এটা ডুবে যায়। কর্পোরেশনের লোকগুলি বেশি ওইভাবে সার্ভিস দেয় না। এদিকে সকালে রসুলবাগ আবাসিকে ভেঙে পড়া চাকতাই ডাইভারশন খালের রিটেনিং ওয়াল ও সড়ক মেরামত কাজ পরিদর্শন করেন মেয়র। আশ্বাস দেন টেকসই সংস্কারের। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানির পর প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও চট্টগ্রাম থেকে পশুর চামড়া কেনায় আগ্রহ দেখাননি ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা। এই নিয়ে বিপাকে পড়েছে বন্দরনগরীর চামড়া ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানবো, এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, চামড়া বেচা কেনায় মন্দা ভাব নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? শাওন, এখানকার যারা আড়তদাররা রয়েছেন অর্থাৎ কাঁচা চামড়া যারা ব্যবসা করেন তারা আসলে বলছেন যে কোরবানের 3 থেকে 7 দিনের মধ্যেই ঢাকার যারা ট্যানারি মালিকরা রয়েছেন অন্যান্য বছর তারা যোগাযোগ করেন এখানকার যে চামড়াগুলো তারা কেনার চেষ্টা করেন। তবে এবছর যেহেতু 15 থেকে 20 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ট্যানারি মালিক কি এখনো পর্যন্ত চট্টগ্রামের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেনি। বিচ্ছিন্নভাবে একজন ব্যবসায়ী আজকে এসেছেন এমনটি দাবি করছেন, যদিও বা যেহেতু ঢাকার ট্যানারি মালিকরা যোগাযোগ করছেন না সেই সুযোগটি তিনি নিয়ে এখানকার যেই চামড়ার দর অর্থাৎ তারা যে চামড়া কিনেছেন সেই সাথে লবণ যুক্ত করেছেন, তাদের যে খরচ পড়েছে সেই খরচের তুলনায় আসলে অর্ধেক দাম তারা হাঁকাচ্ছেন। ফলে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা সেটি আসলে দিতে পারছেন না। তারাও আসলে বলছেন যে সরকার তাদেরকে চাপাচাপি করে অর্থাৎ রাষ্ট্রীয় যে সম্পদ সেটি যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে চাপাচাপি করে তাদেরকে চামড়া কিনিয়েছেন। এখন এই মুহূর্তে যখন তারা বেচার সময় হয়েছে তখন কিন্তু সংশ্লিষ্ট কারোই কোনো খবর নেই। অর্থাৎ তারা ধার দেনা করে বছরের পর বছর যে ব্যবসাটি করছে সেটিতে এখন তারা একেবারে মরার উপর খাড়ার গা বলছে। অর্থাৎ তারা যে কিনেছেন এখন যে ধার দেনা করেছেন সেই ধার দেনা দেওয়া নিয়েও তারা আসলে অনিশ্চয়তায় পড়েছেন। অর্থাৎ সামনে যে ট্যানারি মালিকরা আসবেন সেটি নিয়েও তারা এখানে দুশ্চিন্তায় পড়েছেন। তারা আসলে বলছেন যে সরকার যেভাবে তাদেরকে চাপ দিয়ে চামড়া কেনানোর ব্যবস্থা করেছেন সেইভাবেই সরকার যাতে এই চামড়াগুলো কিনে নেয়, সেই ক্ষেত্রে সরকার সেটি কাঁচা রপ্তানি করবে নাকি সেটি প্রসেসিং করে বিক্রি করবে নাকি ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবে সেই বিষয়টি এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা জান না। তারা শুধু চান তারা যাতে লোকসান না পড়েন, সরকার যাতে তাদের চামড়াটুকু কিনে নেন। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরি দেবার নামে চট্টগ্রামে চলছে ভয়াবহ প্রতারণা। সক্রিয় রয়েছে সংঘবদ্ধ চক্র যাদের প্রতারণার কৌশল অভিনব। তাদের চটকদার বিজ্ঞাপন আর প্রলোভনের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে অনেক তরুণ তরুণী। প্রতারিত ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের স্বপ্নভঙ্গের কথা। সৈয়দ আসাদুজ্জামান লিমনের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ উন্নত দেশগুলোতে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি ও সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন অনেকের। এদের প্রতারণার ফাঁদে ফেলতে সক্রিয় সংঘবদ্ধ একাধিক চক্র। এই তরুণও তাদের শিকার। তার অভিযোগ, অস্ট্রেলিয়ায় স্বনামধন্য প্রতিষ্ঠান নেসলেতে কাজ দেওয়ার কথা বলে 15 লাখ টাকা নেন প্রীতম বড়ুয়া নামে এক ব্যক্তি। তার দেয়া এনওসি, মেডিকেল সার্টিফিকেট, অফার লেটার ও ভিসা সংক্রান্ত কাগজপত্র দেখে সন্দেহ জাগে। প্রতিষ্ঠানটিতে মেল করে নিশ্চিত হন সবই ভুয়া। মেলটা পাওয়ার পর থেকে আমি ওর আগের ডকুমেন্টসগুলো চেক করার পর আসলে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে সব কিছুই ভুয়া। এরপর থেকে আসলে আমি বুঝে গেছি যে আমি একটা প্রতারকের ফাঁদে পড়লাম। একই ব্যক্তির প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন চট্টগ্রামের আরও অনেকে। বিদেশ গমনেচ্ছুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে প্রলুব্ধ করতেন। বিশ্বাস জোগাতে ব্যবহার করতেন বিদেশি আইপিও নম্বর। চাকরিতে কিছু জমায় নিজের লাইফকে ডেভেলপ করার জন্য টাকাটা আমরা কষ্ট দিয়েছি। অনেকে জায়গা সম্পত্তি বিক্রি করে দেয়, ওরাও নিঃস্ব, আমিও খুব নিঃস্ব। স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস দিয়েছে, আমার স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস দেওয়ার পর সে আমার থেকে টাকা নিয়েছে। সব কাগজপত্র আমি যখন যাচাই করে দেখলাম সবগুলো ভুয়া। আমাদের মতো আরও কত ভুক্তভোগী আছে। এখন যে অবস্থা দেখছি আসলে আমাদের যাওয়ার স্বপ্নটা আসলে বৃথা হয়ে যাচ্ছে আর কি। আমরা এখন খুবই নিঃস্ব, আমরা খুব অসহায়। সম্প্রতি ওই প্রতারককে ধরে ভুক্তভোগীরা চকবাজার থানায় নিয়ে গেলেও টাকা ফেরতের আশ্বাস দিয়ে কৌশলে সটকে পড়েন। উল্টো ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন। প্রতারিত বিজয় ইতিমধ্যে আদালতে মামলা করেছেন।
তুই এটা মাথায় রাখতে পারোস নাই, থানা আমার কন্ট্রোলে ছিল। আমি যদি পুরো থানাটা কন্ট্রোলিং করতে পারি ভাই, চাইলে 50টা ছেলে অ্যারেঞ্জ করে ফেলতে পারতাম 15-20 মিনিটে। ওদেরকে পেমেন্ট করলে ওরা তোদেরকে এক জায়গায় ঘিরে ফেলতো। তুই মামলা করছিস, মামলা রানিং রাখবি, বা আমি কি করতে পারি সেটা আমি করে নিতে পারবো। অভিযুক্ত প্রীতমের কোনো অফিস নেই, ফোনেই সব কাজ করেন। মন্তব্য জানতে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে পরিচয় পেয়ে রং নাম্বার বলে ফোন কেটে দেন। হ্যালো, যমুনা টেলিভিশন চট্টগ্রাম থেকে জোবায়েদ বলছিলাম। আপনার নাম প্রীতম বড়ুয়া, তাই তো? প্রীতম ফোন কেটে দিচ্ছেন। এর আগে যখন কথা হয়েছে তার সাথে, তিনি বলছেন রং নাম্বার, অথচ এই নাম্বার থেকেই তিনি যাদেরকে বিদেশে পাঠানোর আশ্বাস দেন সেই নাম্বারটা ব্যবহার করেন এবং এই নাম্বারটা দিয়েই তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে যুক্ত করেন। বিশ্বাস দেন যে এই নাম্বারটা ব্যবহার করার মাধ্যমে তিনি বিদেশে আছেন। বিদেশে উচ্চশিক্ষা কিংবা ওয়ার্ক ভিসা দেওয়ার কথা বলে অনেক প্রতারক চক্র সক্রিয় বলছেন পুলিশ ও এই খাতে জড়িতরা। মানুষজনের সহজ সরলতা পুঁজি করে একটা গ্রুপ সবসময় বিজনেস করতে যেতে চায়, সব কিছু ওরা বানিয়ে দেখাবে বলে একটা মিথ্যার আশ্রয়ে তারা চলে যায়। এতে করে হয়তোবা ওই পার্টিকুলার গ্রুপ হয়তোবা ফর দ্য টাইম বিং বেনিফিটেড হচ্ছে, বাট ইন দ্য লং রানে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিদেশের মাটিতে। প্রতারণার শিকার হচ্ছে, তখনই কিন্তু এই বিষয়টা আমাদের কাছে আসে। এগ্রিমেন্টে যাওয়ার আগে যদি আমাদেরকে ইনফর্ম করে আমরা এখানে ইনভলভ হতে পারি এবং তাদেরকে কিন্তু আমরা নোটিফাই করতে পারি, তাহলে এই প্রতারণার হাত থেকে বাঁচানো কিন্তু সম্ভব। অসংখ্য এই ধরনের। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার উন্নীতকরণ প্রকল্পের আওতায় স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাব্রেশন ইপসা ও মমতা আয়োজিত এই সভায় সরকারি স্বাস্থ্য সেবায় লোকবল ও আর্থিক সংকট, চিকিৎসা কেন্দ্রে সেবার পরিধি বৃদ্ধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া লক্ষাধিক কিশোর কিশোরীর কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর শেখ ফজলে রাব্বি সহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল হয়েছে চট্টগ্রামে। নগরীর সদরঘাট থানা যুব দলের বের করা মিছিলটি পূর্ব মাদারবাড়ি ও কদমতলী সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশ থেকে বক্তারা দেশ জুড়ে যুব দলের সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করতে এবং সমৃদ্ধ দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম মহানগর যুব দল এবং সদরঘাট থানা যুব দলের নেতারা বক্তব্য রাখেন। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।